এখন বেরিয়েছি, কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি। পুরো অন্ধকার চারদিক, এখনো সূর্য ওঠেনি। যেন মনে হচ্ছে রাত্রি দেখা। এখানে আবার ফুলকপি চাষ করছে। এখানে ফুলকপি চাষ হচ্ছে। হাঁস 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 রাজহাঁস। মন্দিরের যেটা আমি বলতে পারলাম না, সেটা হচ্ছে যে মাথার উপরের দিকে চূড়াটা দেখলে বোঝা যাবে। ওপর দিকে একদম আটচালা টাইপের, যেটা হিন্দু ধর্মে রয়েছে। তারপরে নিচের দিকে যে নকশাগুলো দেখলে বোঝা যাবে ইসলাম ধর্মে। আর একদম যেটা নিচের দিকে সেটা প্যাগোডা বৌদ্ধ ধর্ম। আর এই মন্দিরটাই আগে আসল মন্দির ছিল, যেটা এখন ভেঙে নতুন মন্দির তৈরি হচ্ছে। পৌষ মাস চলছে, তাই পৌষ মাসের মেলাও বসে গেছে এখানে মন্দির প্রাঙ্গণে। এখানে এটাই আসল মন্দির। প্রত্যেক পৌষ মাসের মঙ্গলবারে বললো মায়ের ওই মূর্তিটা এনে, এই যে এইটা হচ্ছে চূড়াটা, এই দিক থেকে দেখো বুঝতে পারবে স্ট্রাকচারটা। মায়ের আগে মূর্তি ছিল বৌদ্ধ, মানে বুদ্ধের মূর্তি যেরকম সেই রকম। সেই মূর্তি চুরিও হয়ে যায়। সেই মূর্তি চুরি হয়নি, বললো না জিয়াগঞ্জের ওটা মিউজিয়ামে রাখা রয়েছে। প্রথম যে আদি মূর্তি বললো না, 50 বছর আগে চুরি হয়ে যায়। এবং মায়ের স্ট্রাকচারটা ত্রিনয়ন বেশি মায়ের পুজো হয়। চারদিকে যে নকশাগুলো মায়ের মূর্তি রয়েছে সেগুলো ইসলাম ধর্মের। আর মায়ের মুখটা মানে বুদ্ধের যেরকম মুখ সেই রকম মুখের স্ট্রাকচার। এই হচ্ছে মা কিরিটেশ্বরী। এখানে মায়ের মন্দিরের ভেতরেও তাই স্ট্রাকচার রয়েছে। ওপরে আটচালা, নিচের দিকে ইসলাম ধর্মের যে নকশা, আর নিচের দিকে বললো বৌদ্ধ ধর্ম।
মা রানী ভবানী। এতে মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল যে সব ধর্মই এক। এটা হচ্ছে প্রভু জগৎবন্ধু ধাম। আমরা প্রথমবার এসে খোলা পাইনি, আবার ফেরার সময় আমরা খোলা পেলাম। এটা হচ্ছে জগৎবন্ধুর ছবি রয়েছে রাখা, প্রভু জগৎবন্ধু, ওনার স্মৃতির উদ্দেশ্যেই এটা করা হয়েছে। তাহলে আমরা প্রথমে ভাবছিলাম কৃষ্ণের কোনো হয়তো মূর্তি রাখা, কৃষ্ণ ভক্ত উনি, সেইটাই আমরা এখন দেখলাম। বাহ, সূর্যটা কি সুন্দর লাগছে, সূর্যটা ডুবছে, মানে সুন্দর লাগছে। এবার আমরা যাচ্ছি খোশবাগের দিকে। আর এবারে ওই নৌকা বোটে করে পেরোতে হবে, নদী পেরোতে হবে, গঙ্গা। চলো যাওয়া যাক। প্রাচীন ইতিহাসের যদি নিদর্শন দেখা যায় তাহলে এই হচ্ছে সেই খোশবাগ, যা তৈরি করেছিল বাংলার নবাব আলীবর্দী খাঁ। এখানেই আলীবর্দী খাঁর 3 মেয়ের মধ্যে আমিনা বেগমের ছেলে হচ্ছে সিরাজ, সেই হচ্ছে তার কবর এখানে রয়েছে। সেই খোশবাগ, সেই খোশবাগেই আমরা এখন এসেছি। খুব সুন্দর জায়গা খোশবাগ। এই হচ্ছে আলীবর্দী খাঁর সমাধি। আর সিরাজ, এই হচ্ছে লুৎফুন্নিসা, এই হচ্ছে সিরাজের সমাধি। এটা ঠিক তার পায়ের কাছে হচ্ছে তার স্ত্রী লুৎফুন্নিসার সমাধি। এই মসজিদটাও করেছিলেন আলীবর্দী খাঁ। এবং আলীবর্দী খাঁ যদি ভালো করে দেখেন, এইদিকে দেখুন সোজাসুজি, যখন কেউ নামাজ পড়বে তখন এই সোজাসুজি ছিল। কেন ছিল সোজা দরজা? না, যদি কোনো শত্রুপক্ষ কেউ যদি অতর্কিত হামলা করে তাহলে এই 3টে দরজা দিয়ে, এই 3টে খাঁজ দিয়ে যখন কেউ নামাজ পড়বে তাহলে নবাব দেখতে পাবেন। দেখুন ওখান থেকে গেটও দেখা যাচ্ছে কাছ থেকে। সেই উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিল। শেষ হয়ে গেছে মনে হয় নাকি, তেল ফেল ওখানে নেমে মোটর চালাচ্ছে। হ্যাঁ, দমটা মনে হয় শেষ হয়ে গেছে। अच्छा वासिम मंजिल। अच्छा अच्छा প্যালেস, এটা একটা প্যালেস, মঞ্জিল প্যালেস। হ্যাঁ হ্যাঁ চলো, দাঁড়ান আমরা একটু ঘুরে আসি। ফার্স্ট এই দুর্গটা, হাজারদুয়ারি আসার আগে এটা দুর্গের দরজা ফার্স্ট।
সেকেন্ড আর একটাও আছে। টাঙা যাচ্ছে সামনে, টাঙা মানে ঘোড়া চালিত গাড়ি, এতে করেও ঘোরা যায়। এখানেও অনেকেই টাঙা করেও ঘুরছে। এই হাজারদুয়ারি প্যালেসের যদি শুরু করতে হয় মুর্শিদাবাদ, শুরুটাই হবে এই হাজারদুয়ারি দিয়ে। এই মুর্শিদাবাদ নামটি এসেছিল মুকসুদাবাদ থেকে। মুকসুসাবাদ আগে নাম ছিল, তো আরো আগে নাম ছিল শহীদাবাদ। মুকসুসাবাদ, এই মুকসুদাবাদের পেছনে বা মুকসুদাবাদের পেছনে একটি কাহিনীও রয়েছে। এই নামটি সম্ভবত, আমরা অনেক রকম মতেই অনেক কিছু রয়েছে, তার মধ্যে একটি আছে মধুসূদন বলে একজন ব্যক্তি ছিলেন বৈদ্য। তিনি এই নবাবের শুশ্রূষা করেন এবং সেই শুশ্রূষার ফলে খুশি হয়ে মধুসূদনকে উনি এই জায়গা দান করেন। তো তার থেকেও এই নামকরণ হওয়ার একটি কাহিনী এখানে প্রচলিত আছে। আর আছে আরেকটি কাহিনী, মুর্শিদকুল্লি খাঁ, আপনারা সবাই জানেন। রাজধানী স্থানান্তরিত করেছিল ঢাকা থেকে মুর্শিদাবাদে। তো তার নাম অনুযায়ী কিন্তু পরবর্তীকালে মুকসুসাবাদ নামটা চেঞ্জ হয়েছিল মুর্শিদাবাদ, যেটা এখন বর্তমানে যে নাম। আর এই হাজারদুয়ারি প্যালেস, এখানে 1000টা দরজা রয়েছে, তার মধ্যে 900টা হচ্ছে আসল আর 100টা নকল। তার কারণ হচ্ছে আগে চোর বা ডাকাতদের হাত থেকে নবাবরা যাতে চুরি ডাকাতি না হয়ে যায় আর কি, সেই জন্য এইরকম নকশা করা হয়েছিল। তো ভেতরে দেখি, আমরা এখন ঢুকি। যদিও নবাব হুমায়ুন যা এই প্রাসাদ তৈরি করেছিলেন, কিন্তু বিষয়টি হচ্ছে বাদশাহ কোনোদিনই এখানে থাকতে পারেননি। অদ্ভুত বিষয়। মূলত এখানে উনি ওনার দরবার এখানে বসতো এবং সেই নিয়েই কাজকর্ম, অর্থাৎ কিনা একটি রাজ্য চালানোর জন্য বা প্রদেশ চালানোর জন্য যে কাজকর্ম, সেই কাজকর্মই এই এই হাজারদুয়ারি প্যালেসে থেকে 1829 থেকে 37 খ্রিস্টাব্দের মধ্যেই হাজারদুয়ারি প্যালেসটি নির্মাণ করেছিল। সেই সময় ব্রিটিশ ছিলেন ডানকান ম্যাকনয়েড। ব্রিটিশদের পরিকল্পনাতেই মূলত এই হাজারদুয়ারি প্যালেস সেই সময় নবাব, কিন্তু নবাব এইখানে থাকতেন না। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে হাজারদুয়ারি প্যালেসে কিন্তু নবাব থাকতেন না। এর সাথে সাথে এদিকে আমরা যাব, আমরা প্রাসাদের মধ্যেই যাব। প্রাসাদের মধ্যে এদিকে হচ্ছে সেই ইমামবাড়া, যেটি তখনকার দিনে প্রায় 6000 স্বর্ণমুদ্রায় তৈরি করা হয়েছিল। আর এইটাতেও আমরা যাব। 18 লক্ষ স্বর্ণমুদ্রায় তৈরি হয়েছিল। আর আমরা এটাতেও যাব, সামনে যাব। এই যে দেখছেন মন্দিরের মতো গম্বুজটা, এখানে কাবারের মাটি রাখা আছে। পবিত্র যে আপনারা জানেন মক্কা, সেই মক্কার কাবারের মাটি এখানে রাখা আছে এবং এটি তৈরি করেছিলেন জনার্দন মিস্ত্রি বলে একজন। এই যে মন্দিরের মতো দেখছেন, এমনি মিস্ত্রি বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি এটি তৈরি করেছেন। আর ওখানে দুটো কামানও রাখা আছে, সেই কামান দুটো বাচ্চাওয়ালি কামান, আমরা আগে হাজারদুয়ারিটা দেখে নিয়ে তারপর আমরা ওদিকে যাব। হাজারদুয়ারি দেখে আমরা বেরোলাম এই মাত্র, কিন্তু হাজারদুয়ারির ভেতরে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়, তাই আমরা কিছু করতে পারিনি। আর আমরা ইমামবাড়ার দিকে যাব, কিন্তু হাজারদুয়ারির ভেতরে অনেক কিছু দেখলাম। খুব সুন্দর সুন্দর ব্রিটিশদের আর্কিটেকচার যেমন রয়েছে, মুঘলদের, নবাবদের সবারই, এবং নবাবদের বিভিন্ন রকমের সরঞ্জাম, হাতির দাঁতের তৈরি, তারপরে রূপোর তৈরি সিংহাসন, হাতির দাঁতের তৈরি সিংহাসন, বিভিন্ন ছোট ছোট শোপিসগুলো দেখলাম, যেমন হাতির দাঁতের তৈরি। বলো তুমি কিছু। অ্যাকচুয়ালি ভেতরে দেখতে গেলে অনেক কিছুই দুষ্প্রাপ্য জিনিস রয়েছে হাতির দাঁতের তৈরি। এছাড়া আর যেগুলো আমরা হাজারদুয়ারিতে দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আইনি আকবরী, আবুল ফজলের লেখা আইনি আকবরী বইটি আমরা দেখতে পেলাম। এছাড়া পর্চিনিলের ভাস রয়েছে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশাল বড় একটি
চ্যান্ডলিয়ার বা স্যান্ডেলিয়ার যাকে বলছে, অর্থাৎ কিনা ঝাড়বাতি। ঝাড়বাতি, বিশাল বড় ঝাড়বাতি, যেটা 19th সেঞ্চুরিতে হচ্ছে রানী ভিক্টোরিয়া গিফট করেছিল নবাবকে। নবাবের রূপোর সিংহাসন থেকে শুরু করে এত কিছুই আমরা দেখলাম, খুব সুন্দর লাগলো হাজারদুয়ারির ভেতরে ঢুকে। পোর্সিলিনের ভাস এবং বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস, মানে মিউজিয়ামটা সত্যি সবার আসা উচিত। এবং এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে সম্ভবত 80-র দশকে এটাকে হ্যান্ডওভার করা হয় রেস্টোরেশনের জন্য। নবাব হুমায়ুন যা, তার পালকি থেকে শুরু করে সবই হাতির দাঁতের তৈরি, এবং রূপোর সিংহাসন, তারপরে তাদের বিভিন্ন ডাইনিং টেবিল, সেইগুলো হচ্ছে রূপোর তৈরি, হাতির দাঁতের তৈরি, বেশিটাই হচ্ছে হাতির দাঁতের তৈরি, তাই না? এবং সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, এবং ওদের যে নবাবদের যে শোপিসগুলো ছোট ছোট, সেইগুলো হাতির দাঁতের তৈরি, ছোট ছোট জিনিসগুলো সব দেখলাম। এবার এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি কামান, বাচ্চাওয়ালি কামান। এটাকে বাচ্চাওয়ালি তোপ বলা হয়, কারণ তখনকার সময় তোপটা নাকি কামানটা ফেটে, যখন কামানটা থেকে বারুদ বেরিয়েছিল, কামানটা ফেটে আশেপাশে যত গর্ভবতী মহিলারা ছিলেন তাদের মানে প্রসব যন্ত্রণা উঠেছিল, সেই থেকে এই কামানটার নাম হয়ে যায় বাচ্চাওয়ালি কামান। এইটা ঠিক হাজারদুয়ারির সামনেই রাখা। আচ্ছা, ওইটাও আমি দেখেছিলাম, ওটা হচ্ছে তোমার ওই যে ওই দিকেরটা। কেরম ঘুরছো কেন? মসজিদটি দেখছেন, এটারও একটি সাদৃশ্য রয়েছে, সেটা হচ্ছে পবিত্র মক্কার যে কাবারের যে মাটি, সেটা এখানেই রাখা আছে। আর এইদিকে যদি আমরা দেখি, এদিকে হচ্ছে বিগ বেন, যাকে বলা হয় মুর্শিদাবাদের বিগ বেন। আর কিছু বলো। হ্যাঁ, ওটা 25 ফুট লম্বা বিগ বেন, ওটা 25 ফুট লম্বা, ওটাকে দ্বিতীয় বিগ বেন বলা হচ্ছে মুর্শিদাবাদের। আর এদিকে যেটা দেখছি, এটা হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়ায় শুধুমাত্র 7 দিনই লোকে প্রবেশ করতে পারে, আর সেই 7টা দিন হচ্ছে মহরমের সময়। 9 দিন ঢোকা যেতে পারে, বাকি সব দিন বছরের বন্ধ থাকে, শুধু মহরমের সময়টুকু ইমামবাড়াটা খোলা থাকে। ইমামবাড়ার ভেতরেও অনেক কিছু দেখবার জিনিসপত্র আছে, কিন্তু যেহেতু বন্ধ। দেখলাম হাজারদুয়ারির ওই যে ওপরে দেখা যাচ্ছে ওই দরজাটা, ওইখানে রাজার রূপোর সিংহাসনটা রাখা, নবাব নাজিমের। তো সেই সিংহাসনটা একদম সোজাসুজি হচ্ছে ইমামবাড়ার একদম মুখে, মানে রাজা ওখান থেকে বসে এখানেও লক্ষ্য রাখতে পারতেন ইমামবাড়ার। এই ইমামবাড়া সিরাজেরই তৈরি করা, কিন্তু সম্ভবত 1842 কি 45-এর দিকে, এখন আমার ডেটটা এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, ভুল হলে মাফ করবেন। সেই সময় এই ইমামবাড়া পুড়ে যায়, ভয়ঙ্করভাবে পুড়ে যায়, আগুন লেগে যায়। সেই পুড়ে যাওয়ার পর আবার পরবর্তীকালে এই ইমামবাড়া নতুন করে রিকনস্ট্রাকশন করে এখন আর্কিওলজিক্যাল সার্ভেই এটা মেনটেন করছে, এবং ভেতরে খুব দেখার সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, কিন্তু এই মুহূর্তে বন্ধ থাকায় সেগুলো আমরা দেখাতে পারছি না। বাকি সময় তো বন্ধ থাকে। আর হাজারদুয়ারির মধ্যে আমরা যা দেখলাম দুর্লভ জিনিসপত্র, মানে ওইসব সত্যি দেখবার মতো, এখানে না আসলে সেটা বোঝা যাবে না। সেখানে উটের পিঠের ওপর রাখা, ঘোড়ার পিঠে রাখা যে হাতির দাঁতের তৈরি সেই গদিগুলো, এবং একটা কি সুন্দর দেখলাম লোটাসের মতন রূপোর তৈরি, ওখানে গদি করা, পুরোটা রূপোর তৈরি। ওখানে আমব্রেলা নাকি এসে, ছাত্রী আমব্রেলা, তখনকার ওই নবাবরা এসে ওর মধ্যে নিজে রাখতো আর কি, গদিটার মধ্যে। সুন্দর লাগলো, মানে এক একটা জিনিস খুব সুন্দর। ভেতরে নবাবদের যে জিনিসপত্রগুলো সত্যি খুব সুন্দর। আমরা এগোই, আমরা এগোলে ওনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, মানে এটা অনেকে বলেন যে যেহেতু উনি শিশুদের কলিজা খেতেন, তার জন্য তার পদস্খলন হয়েছিল, তো তার জন্য তার মৃত্যুর পর তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। এবং সিঁড়ির নিচে, মানে সবাই সিঁড়ি দিয়ে
শাস্তি স্বরূপে কি এই কবরটা দেওয়া হয়েছিল? সেটা একদমই কোনো সত্যতা কিছু নেই, কিছুই নেই। কারণ অ্যাকচুয়ালি আমরা যদি দেখি মুর্শিদ কুলি খাঁর কবর রয়েছে সিঁড়ির নিচে, তো ওনার ফ্যামিলি ট্র্যাডিশনই হচ্ছে সিঁড়ির নিচে কবরটি দেওয়া। মুর্শিদ কুলি খাঁ উনি একমাত্র কন্যা ছিলেন আজিমুন্নিসা বেগম। এই হচ্ছে ওনার মুর্শিদ কুলি খাঁর কবরও কিন্তু সিঁড়ির নিচে, মানে ওদের বংশের ট্র্যাডিশনটাই হচ্ছে সিঁড়ির নিচে কবর দেওয়া। এরকম নয় যে শাস্তি স্বরূপ তাকে সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছে। কনস্পিরেসি ইনিও করেছিলেন কিন্তু সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। আজিমুন্নিসা খুবই ভালো দয়ালু একজন ব্যক্তি ছিলেন, ধার্মিক ছিলেন। উনি একটি মসজিদও তৈরি করেছিলেন আজিমুন্নিসা, কিন্তু উনি যে প্রাসাদটি গড়েছিলেন হিরাঝিলের তীরে সেটি ভেঙে যায় এবং কলিজা খেপো বলে যেটি আছে রটনা, সেটা পুরোটাই একটি রটনা। বলো বলো অর্থাৎ সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল এখানে। এর ভেতরেই মীর জাফরের বংশধররা এখানেই থাকে এবং সিরাজউদ্দৌলাকে তার নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজকে এইখানেই সম্ভবত। এর কোনো সত্যতা নেই, কিন্তু ধরে নেওয়া হয় যে এখানেই করা হয়েছে। এটা হচ্ছে তখনকার হচ্ছে কুখ্যাত রাজা দেবী সিং এর প্রাসাদ। দেবী সিং ছিলেন একজন কালেক্টর। রবার্ট ক্লাইভ এনেছিলেন। বলো। তারই হাতে তৈরি নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়ি, হ্যাঁ। নসিপুর রাজবাড়ি উনি ইতিহাস বলছেন উনি প্রচন্ড ছিলেন, প্রচন্ড কুখ্যাত রাজা ছিলেন এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে উনি কনস্পিরেসি করেছিলেন। মানে উনি ঘসেটি বেগমের সাথে উনিও হাত মিলিয়েছিলেন। মীর জাফর ঘসেটি বেগমের সঙ্গে উনিও করেছিলেন। এইগুলো মানে হাতির দাঁতের তৈরি, জানো। এই হচ্ছে নসিপুর রাজবাড়ি। মন্দির আছে, চলো। মা দুর্গার মন্দির। আর আছে হচ্ছে এইখানে বিভিন্ন এই আলমারিতে রাখা তখনকার দিনের দলিল কাগজপত্র। এখানে একটা হনুমানজির মূর্তি। চলো। এই ছিল দুর্গা দালান। দুর্গা দালান। সুন্দর দুর্গা দালান। কিন্তু দেবী সিং অত্যাচারী ছিল নাকি সেটা মানে ইতিহাসে তার কোনো প্রমাণ নেই। বলে অত্যাচারী রাজা ছিলেন উনি। এটা হচ্ছে মন্দিরটা। এবং প্রজাদের অত্যাচার থেকে শুরু করে সমস্ত কিছু কুখ্যাত কাজকর্মের সঙ্গে উনি যুক্ত ছিলেন। প্রজাদের উপরে প্রচুর শোনা যায় অত্যাচার করতেন। উনি সিরাজউদ্দৌলার হত্যার পেছনে উনিও দায়ী, ষড়যন্ত্রকারী উনিও ছিলেন। মানে ঘসেটি বেগমের সাথে ঘসেটি বেগম, মীর জাফর, সিরাজউদ্দৌলা, ইংরেজ সবার সঙ্গে হাত মিলিয়ে আলীবর্দী খাঁর 3 মেয়ে ছিল। তার মধ্যে এটা ঘর কিছু নেই। আলীবর্দী খাঁ 3 মেয়ে ছিল, তার মধ্যে আমিনা বেগমের ছেলে ছিল সিরাজউদ্দৌলা, আর ঘসেটি বেগম তার মধ্যে যার কোনো মানে তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো ছেলে মেয়ে হয়নি। তো তিনিও সিরাজের বিরুদ্ধে কনস্পিরেসি করেছিলেন ঘসেটি বেগম। এই হচ্ছে মন্দিরটা। ঠাকুর রাখা, গোপাল রাখা। ঝুলন উৎসব হয় মনে হয় এখানে, জানো, লেখা তো ঝুলন উৎসব। এই যে রাজা উদমন্ত সিংহ দ্বারা স্থাপিত 1793 খ্রিস্টাব্দে।
চলো, তুমি চলো। একটা দেবদেবী রয়েছে। সেটা কি মন্দির? জগৎ শেঠের বাড়ি, যদিও জগৎ শেঠের বাড়ি এটা বলা হয়ে থাকলো এখানকার লোকাল গাইডরা, জগৎ শেঠের বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। জগৎ শেঠের বাড়ি যেটা ছিল সেটা ভাগীরথীর পাড়ে ছিল এবং সেই বাড়ি কিন্তু তলিয়ে যায়, নদীগর্ভেই তলিয়ে যায়। হ্যাঁ, এই জগৎ শেঠ ছিল উমাচাঁদ বা মানিক চাঁদ বা জগতের শেঠকে বলা হতো। বিশাল ধনসম্পত্তি ছিল এনার, মানে ব্যাংকার বলা হতো অ্যাকচুয়ালি জগৎ শেঠকে। ওরা ছিলেন জৈন পরিবারের একজন। তো কথিত এটা আছে, মানে কথিত মানে কি, মানে লোকের মুখে প্রচলিত যে সিরাজ যে ট্যাক্স চালু করেছিল সেই জগৎ শেঠ এই ট্যাক্স দিতে অস্বীকার করে। তখন সিরাজ ভরা রাজসভায় একে থাপ্পড় মারে এবং সেই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্যই জগৎ শেঠ তখন ঘসিটি বেগম মির্জাফরের সঙ্গে হাত মিলিয়ে ইংরেজ সরকারের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের দৌলার বিরুদ্ধে কনস্পিরেসি করেছিল। এবং ইনি প্রচুর টাকার মালিক ছিলেন, মানে ধনসম্পত্তি, এবং ব্রিটিশরাও কিন্তু এনার কাছ থেকে প্রচুর টাকা মানে লেনদেন করতো আর কি, লেনদেন চলতো প্রচুর। এটা জগৎ শেঠের মিউজিয়াম অ্যাকচুয়ালি, কিন্তু লোকাল গাইডরা কিন্তু এটা এই হাউস বলে, কিন্তু জগৎ শেঠের হাউস কিন্তু নেই, সেটা কিন্তু ভাগীরথী নদীর তলায় গর্ভে তলিয়ে যায়। যাওয়া যাক ভেতরে, আমরা ঢুকি মিউজিয়ামে। জগৎ শেঠের ভেতরে মিউজিয়াম ঘুরে আমরা এখন এবার বাইরের দিকে বেরিয়ে যাবো। এটাই হচ্ছে সেই, প্রচুর দুষ্প্রাপ্য জিনিসপত্র আছে। হ্যাঁ, রাজাদের যেমন খঞ্জার থেকে শুরু করে তলোয়ার, তারপরে বিভিন্ন রকমের মসলিনের কাপড়, কাঁথা স্টিচের শাড়ি, স্বর্ণচুরি শাড়ি, এই সমস্ত আগেকার দিনে যা যা ছিল সেগুলো মিউজিয়ামের ভিতরে রাখা। ভেতরে ছবি ফটো কিছু অ্যালাউ নেই। আমরা এখন এলাম হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি। এটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি হচ্ছে মূলত সিং পরিবার থেকে তৈরি করেছিলেন লক্ষ্মীপদ সিং এবং আরো তার ভাইরা ভাই। হ্যাঁ, লক্ষ্মীপদ, ধনপদ, এরকম আরো 4 জন ছিলেন। এখানে 4 মূর্তি 4 ভাইয়ের রাখা আছে। এখানে এই যে এখানে একটা দেখা যাচ্ছে, আর এখানে একটা কাঠগোলা প্যালেসের নাম এই কারণেই এসেছে কারণ এদের কাঠ এবং গোলাপের বাগান আছে। দুটো চাষ, হ্যাঁ ভালো করে বলো, যে এদের হচ্ছে 4 ভাইয়ের কাঠের এবং গোলাপ দুটোর বিজনেস ছিল, সেই থেকে নামটা হচ্ছে কাঠ গোলাপ। এখন সেটা শর্টে হয়ে গেছে, একটি নাম আছে কিন্তু এটা এখন মেরামত চলছে দরজাটা। তো সেই কাঠগোলাপ থেকে নামটা হয় কাঠগোলা বাগানবাড়ি। ওখানে লেখা আছে নামগুলো 4 ভাইয়ের। এখানে দুটো, আরো দুটো হয়তো ভেতর দিকে স্ট্যাচু রয়েছে, মানে 4 ভাই। এবং এনারা এটা কিনেছিল হচ্ছে মির্জাফরের কাছ থেকে, লোন নিয়েছিল 999 বছরের জন্য। এখানে এক ভাইয়ের স্ট্যাচু, ওখানে আর একটা ভাই এইদিকে। এই 4 ভাইয়ের চারজন সিং। এখান থেকে গাইডও পাওয়া যায়, নাকি গাইডও নেন।
তো সামনেই দেখতে পাচ্ছেন কাঠগোলা প্যালেস। এখানে একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে নিচে একটা কুয়ো, মানে কোনো সুড়ঙ্গের মতন একটা স্থান আছে যেখানে ভাগীরথীর জল হয়তো এখনও দেখতে পাবেন। সেইখান থেকে সুড়ঙ্গ পথে জগৎ শেঠের বাড়ির সঙ্গে ওটা কানেক্টেড, জগৎ শেঠের বাড়ি যাওয়া যায়। তো সেটাও আমরা দেখবো এখানে। এই কাঠগোলা প্যালেসের ভেতরে ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ, তো দেখে বলবো আর কি ভেতরে কী কী আসবাবপত্র আছে। এবং আরেকটা জিনিস, এই যদি একবার যাই একবার আপনাদেরকে দেখাই এই কাঠগোলা প্যালেস। এই কাঠগোলা প্যালেসে এক যে ছিল রাজার সৃজিত মুখার্জির যে চিত্রটি অর্থাৎ কিনা যে ফিল্মটি বানিয়েছিলেন তার শুটিং এখানেই হয়েছিল, এই রাজবাড়িতে। যারা যারা দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন এক যে ছিল রাজা। এইটা বলছিলাম কি বাউরি, এইখানে ভাগীরথীর জল হয়তো দেখতে পাবেন। এই পাশে আছে এটা হচ্ছে আপনার সুড়ঙ্গ রাস্তা। এই রাস্তাটা এখান থেকে 1.5 কিলোমিটার মাটির তলা দিয়ে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাতায়াতের পথ। এই 4 ভাই নবাব আর ইংরেজ সরকারকে ফাঁকি দিয়ে এই গুপ্ত রাস্তা থেকে দামি দামি পাথর, সোনা দানা, হিরে পান্না সাপ্লাই ভেতরে সুন্দর জৈন মন্দির একটি আছে। এটা দিয়ে জগৎ শেঠের বাড়িও চলে যাওয়া যেত, হ্যাঁ, এই সুড়ঙ্গ দিয়ে। আর এই ঝিলটা সম্পর্কে বলো, কাঠগোলা ঝিলটা তো আমরা যখন যাবো এই তখন যে দেখতে চার, পারবো। হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে, তাই আমি বলছি। ঝিলটা অ্যাকচুয়ালি এইখানকার যারা রানীরা ছিল, ওই যে 4 ভাইয়ের 4 বউ স্ত্রী এখানে স্নান করতেন। এবং বড় বিশাল মাছ আছে এখানে। তখন দুটো মাছ বড় বড় ছিল, হ্যাঁ, সেই দুটো, একটার নাম ছিল হিরে আর একটার নাম ছিল মতি। কারণ একজনের নাকে হিরের নথ, 60 কেজি ওজনের, 60 কেজি ওজনের। কারণ হিরে আর মতি নামটা এ থেকেই এসছে। আগে দেখে নি চলো ঝিলটা। মানে একজনের নাকে হীরের নথ আর একজনের নাকে মতির নথ লাগানো ছিল, সেই থেকে নাম হয় হিরে মতি। এখনো মাছ রয়েছে এখানে, দেখা যাবে নামলে। 60 কেজি ওজনের দুটি মাছ পাওয়া যায়, হিরে মতি। 60 কেজি ওজনের দুটো মাছ। একজনের নাকে হচ্ছে হীরের নথ, একজনের নাকে হচ্ছে মতির নথ লাগানো ছিল, সেই জন্য। এবং এখানে ওই 4 ভাইয়ের 4 স্ত্রী আর কি এখানে স্নান করতেন এই ঘাটে। এখানে এখনো মাছ। কাঠগোলা প্যালেস, এটা ঢুকবো ভেতরে। দেখেছি। এই হচ্ছে হিরে আর মতির যে সমাধি। এখানে ওই দুটো মাছকে সমাধি দেয়া হয়েছিল, হিরে আর মতি। 60 কেজি ওজনের মাছ ধরা পড়েছিল, অনেকে পেয়েছিল। এবং তারা কাঠগোলা প্যালেসের যে ঝিলের যে 2 মাছ ছিল হিরে মতি, সেই মাছ দুটোকে এখানে আবার সমাধিও দেওয়া হয়। সুন্দর। আর এখানে একটা গণেশের মূর্তি আছে, এটা কিন্তু সিদ্ধিদাতা গণেশ নয়, দেখলে কাছ থেকে বোঝা যাবে। এইসব গণেশটার মূর্তিটা অন্য রকম। গণেশের সুর যেদিকে থাকা উচিত এটা ঠিক উল্টো দিকে আছে গণেশের সুরটা। আর পেটের নিচে নাগ আছে, আর পেটেতে নাগের পইতে নেই, মানে নাগ রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় নাগেশ্বর গণেশ। নাগেশ্বর গণেশ সাউথ ইন্ডিয়ায় এগুলো পাওয়া যায়, দক্ষিণ ভারতে এটাকে কিন্তু সিদ্ধিদাতা গণেশ বলে না। এই মোটামুটি বিশাল বড় গার্ডেন। হ্যাঁ, ও আচ্ছা, এইটা হচ্ছে এদিকে চলো। হীরাবাই বলে বিখ্যাত একজন বাইজি ছিল, তো সেই নবাবদের এখানে হচ্ছে সমস্ত নাচঘর ছিল। হচ্ছে এখানে এসে নাচ গানা করতো। ইংরেজ যারা উচ্চপদস্থ যারা কর্মচারীরা ছিল, অফিসার র্যাঙ্কে ছিল, তারা এখানে বসে সেই নাচ দেখতো। এবং হীরাবাই সারা রাত্রি এখানে তখন নাচতেন। হ্যাঁ,
তখনকার দিনে 5000 স্বর্ণ মুদ্রা করে প্রতি রাত্রে উনি নিতেন। হীরাবাই। এই সেই নাচের জায়গা হীরাবাই। ওইদিকে ওই একটা জৈন মন্দির আছে। হ্যাঁ, এইদিকে একটা জৈন মন্দির। এইটা হচ্ছে সেই জৈন মন্দির। হ্যাঁ, বিশাল বড় জায়গা। এখানে ঘুরতে গেলে এই হচ্ছে হীরামতির সেই কবরস্থল, সেই দুটো মাছ হীরা আর মতি। সিংবাড়ির 4 বউয়ের মানে বন্ধু ছিল আর কি বলা যেতে পারে। আলাদা, ওখানে একটা মাছ, এখানে একটা মাছ। হ্যাঁ হ্যাঁ, এখানে হীরা বা এখানে মতি, ওখানে মতি বা হীরা, এই দুটো সমাধিস্থল দুটো মাছের। 60 কেজি ওজনের মাছ। হ্যাঁ, দুটোই 60 কেজি ওজনের মাছ ছিল। এই একটা মন্দির বাবা, খুব সুন্দর অর্থনীতি। মন্দির এইটা এখানে। কাঠগোলার মধ্যেই এই চিড়িয়াখানা, এইদিকে মাছের অ্যাকোয়ারিয়াম আর এইদিকে পাখির খাঁচা। মানে কাঠগোলার মধ্যে অনেক জায়গা বাবা ঘোরা। প্যারটগুলো অসুস্থ হয়ে পড়েছে আসলে, গিটার নেই বাবা, মরে গেছে দেখছি গো। আহারে আহারে, ওগুলো অসুস্থ হয়ে পড়েছে। অ্যাঞ্জেল অ্যাঞ্জেল নয় এগুলো, এগুলো এগুলো সেই ফিশ গো, অ্যাঞ্জেলের মতো দেখতে। এটা নাম আছে এটা। অবস্থা ঠান্ডায় দেখো না। এ বাবা, মাছগুলো মরে গেছে গো, ক্যাটফিশ গুলো। বাবা, এগুলো জুয়েল ফিশ। হ্যাঁ, শিবারাম আছে। রেড স্পট শিবারাম, রেড স্পটের শিবারাম আছে। মাছের অ্যাকোয়ারিয়ামটা আমরা জানি কারণ আমাদের আছে, তাই আমরা এগুলো বলতে পারছি। এগুলো হ্যাঁ, এগুলো তো মালাবি চিকলেট, মালাবি চিকলেট কালারি এও আছে আমাদের বাড়িতে। এখানে কার্ড ওই তো গোল্ডফিশ কার্ড, ওই মিল্কি ফিশ, ওই রকম টাইপের। ভয় পেয়ে গিয়ে ঢুকে গেছে। তুমি এমন করলে সব জড়ো হয়ে গেল আর আমি দেখতে পেলাম না। চিনির একটি পাত্র নাকি বাবা সুন্দর। তোমার ক্যামেরা সুন্দর। বাহ 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 বাহ, ক্যামেরা এদিকে কি আছে?